সাঁকরাইল থেকে বালিখাল, কোথায় লাল, কোথায় লাল? সাড়া তো ব্যাপক পাচ্ছে, সাড়া পাওয়ার কারণটা আছে, পরিস্থিতিটা খুব ঘুমো। কেউ কেউ বলছেন লালের নাকি হাল ফিরছে। ভালো ফল করবো, আমাদের অনেক ভালো ফল হবে, অনেক ভালো ফল। লোকসভা বামশূন্য হবে না? নিশ্চয়ই হবে না। সত্যিই কি ফিরছে হাল? তৃণমূল আর বিজেপি তারা একই রকম, কোনো নীতির ফারাক নেই। 2024 সালে দাঁড়িয়ে সেটা আরো বেশি তীব্র। লালের হাল ঠিক কি, কেন ফিরছে, আর কিভাবেই বা বুঝছেন যে হাল ফিরছে কিনা? সাঁকরাইল থেকে বালিখাল, লাল বাংলা, লালে লাল। কি চমকে গেলেন? না না, এটা এখনকার স্লোগান নয়। এই স্লোগানটা 1.5 দশকের তামাদি। বরং এখন যে স্লোগানটা চলে সেটা হচ্ছে সাঁকরাইল থেকে বালিখাল, কোথায় লাল, কোথায় লাল। অথচ এই লোকসভা ভোটের প্রাক্কালে কেউ কেউ বলছেন লালের নাকি হাল ফিরছে। কিন্তু সত্যিই কি ফিরছে হাল? অন্তত হাওড়ার যমজ শহর, গঙ্গার পশ্চিম উপকূলে যে হাওড়া সদর লোকসভা কেন্দ্র, সেখানে এই মুহূর্তে লালের হাল ঠিক কি? যদি হাল ফিরেও থাকে, কেন ফিরছে, আর কিভাবেই বা বুঝছেন যে হাল ফিরছে কিনা, সেসব তথ্য তালাশ করতেই আজ TV9 বাংলা ডিজিটালের ইলেকশন স্পেশাল ভোটের তারা অনুষ্ঠানে আমাদের সঙ্গে চলে এসেছেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট এবং কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচীবাবু, আপনাকে TV9 বাংলা ডিজিটালে স্বাগত। সব্যসাচীবাবু, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে গিয়ে আপনি আইনের আঙিনার মানুষ, সেখান থেকে রাজনীতি, এটা কি একটা ল্যাটারাল এন্ট্রি? ল্যাটারাল এন্ট্রি নয়, এটা আমি বলবো যে আমি রাজনীতির আঙিনার মানুষ, আইনের আঙিনায় গেছি। ছোটবেলা থেকে ছাত্র জীবনে রাজনীতি করেছি। রাজনীতি করতে করতেই আইন পড়া, আইন পড়তে পড়তেও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আইন পড়া শেষ করেও রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এবং তারপরেও যখন আইনজীবী হিসেবে কাজ করেছি রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছি। ফলে ল্যাটারাল এন্ট্রিটা নয় আমাদের ক্ষেত্রে। ল্যাটারাল এন্ট্রিতে এইভাবে রাজনীতিতে আসা যায় না। বামপন্থী রাজনীতি, তার একটা শিকড় থাকে, তার একটা ঘরানা থাকে, তার একটা ইতিহাস থাকে, এবং সেই ইতিহাসটা আছে আমার ক্ষেত্রে। আমি মনে করি অনেক দিন ধরেই এই কাজের সঙ্গে যুক্ত আছি। বরঞ্চ বলতে পারেন আইনের জগতে আমার এটা ল্যাটারাল এন্ট্রি অনেক পড়ে। আচ্ছা, মানে রাজনীতির মধ্যে থাকতে থাকতেই আইনের জগৎ। আইনই আপনার প্রথম পেশা? তো অবশ্যই ওটা আমার পেশা, ওটা আমার পেশা, পেশাগত কারণেই ওটা করা এবং ব্যবহার করা। আমার পেশাটাকেও রাজনৈতিক কারণে ব্যবহার করা, যেটা দরকার, যে দরিদ্র মানুষের জন্য, নিপীড়িত মানুষের জন্য, বঞ্চিত মানুষের জন্য যতটা পারি ততটা ওই পেশাটাকে ব্যবহার করি। এবং ওই আদালত, যেটাকে আমরা জানি গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ বলা হয়, সেই তৃতীয় স্তম্ভকে ব্যবহার করা। আমরা তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটা কথা বারবার শুনি যে পার্লামেন্টের ভেতরের লড়াই, আবার পার্লামেন্টের বাইরের লড়াই। বাইরের লড়াইটা আমাদের চলতেই থাকে। সেই রকম পার্লামেন্টের ভেতরে যখন আমাদের সদস্যরা থাকেন তখন সেখানে লড়াই হয়, আর আদালতের ভিতরেও যারা কমিউনিস্ট আইনজীবী আছেন, বামপন্থী আইনজীবী আছেন, তাদের লড়াই তারা করেন, চেষ্টা করেন। মানে আইনজীবী থেকে আইন প্রণেতা হওয়ার লড়াইতে এসছেন বলতে পারেন যে হ্যাঁ, মানে লড়াইটা তো আইন প্রণেতার কাজ করা, আইন তৈরি করার কাজের ক্ষেত্রে নির্বাচন, সেই নির্বাচনে অংশ। আমার মনে হয় আপনার পেশা এক্ষেত্রে আপনাকে রাজনীতিতে একটা বৃহত্তর পরিচিতি দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। যে বিবিধ মামলা মোকদ্দমা যেগুলো এই মুহূর্তে ক্ষমতাসীন যে সরকার রাজ্যে চলছে তাদের বিরুদ্ধে হওয়া, বা তাদের করা যেসব মামলায় যারা ভুক্তভোগী তাদের হয়ে আপনি যখন সওয়াল করছেন। হ্যাঁ, লড়াই তো স্বাভাবিকভাবেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের উঠে আসে, ওটাও একটা লড়াই। তো স্বাভাবিকভাবে সামগ্রিকভাবেই এটা কাজ করে, এবং তাতে করে আমার পার্টি আমায় দায়িত্ব দিয়েছেন। একটা সমালোচনামূলক রসিকতা চলে যে বিগত 15 বছর ধরে সিপিএম কোর্টে আছে আর ফেসবুকে আছে, ভোটে নেই। বিষয়টা হচ্ছে যে আদালত গণতন্ত্রের একটি স্তম্ভ। এই আদালতকে ব্যবহার আমাদের করতে হয়, আদালতকে বাদ দিয়ে তো গণতন্ত্র চলতে পারে না। এবং বামপন্থীদের রোল, পার্টিকুলারলি ইন জুডিশিয়ারি যদি আপনারা দেখেন, বা ইন কোর্ট যদি আপনারা দেখেন, এটা খুব গ্লোরিয়াস। হয়তো এই আদালতে বামপন্থীরা, আদালতে কমিউনিস্টরা, এটা আমাদের দেশে হয়তো চর্চায় সেভাবে আসেনি। আমি আপনাকে মনে করিয়ে দিই, কিছুদিন আগে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস মুরলীধর। তিনি একটা সেমিনারে বলেছিলেন, একটা সময় আসবে দেখবেন ভারতের লেফটিস্ট লয়ারদের ভূমিকা, লেফটিস্ট জাজেদের ভূমিকা, এটা আলোচিত হবে, এটা নিয়ে গবেষণা হবে।
আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন জাস্টিস V.R. কৃষ্ণা আইয়ার। তিনি ছিলেন কেরালার প্রথম কমিউনিস্ট মন্ত্রিসভার, যেটা EMS নামুদ্রিপাদের নেতৃত্বে নির্বাচিত মন্ত্রিসভা, তার অন্যতম মন্ত্রী। পরবর্তী সময় তিনি সুপ্রিম কোর্টের জাজ হয়েছিলেন এবং এক্ষেত্রে কিন্তু তিনি আগে ছিলেন একদম আইন প্রণেতার কাছে, পরবর্তী সময়ে আইনের ব্যাখ্যাকারের জায়গায় গিয়ে পৌঁছেছেন। এবং তিনি যখন জাজ ছিলেন সুপ্রিম কোর্টের, তখন একটা বিরাট অংশের আইনের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট করা, বিশেষ করে শ্রমজীবী মানুষের স্বার্থে আমাদের আইনকে ব্যাখ্যা করা, সংবিধানকে ব্যাখ্যা করা, এই কাজ তিনি করে গেছেন এবং একটা ঘরানা তৈরি করে দিয়েছেন। আপনি যখন এবারের নির্বাচনের জন্য পথে নেমেছেন, মানুষের কাছে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিরকম সাড়া পাচ্ছেন? সাড়া তো ব্যাপক পাচ্ছি। তার কারণ হচ্ছে, সাড়া পাওয়ার কারণটা আছে, পরিস্থিতিটা খুব গুমোট, মানুষ কথা বলতে চাইছেন, মানুষ প্রাকৃতিক পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ দুটোই, রাজনৈতিক পরিবেশের মধ্যেই আমরা এই সবটা রিফ্লেকশন পাচ্ছি। প্রাকৃতিক পরিবেশ আজকে গুমোট হচ্ছে, তার কারণ কি? আমাদের হাওড়া সবচেয়ে দূষিত শহর, এই দূষিততম শহর, সেই দূষিততম শহর হবার পিছনের কারণগুলো আদ্যন্ত রাজনৈতিক। সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনাহীনতা। যারা শহর চালাচ্ছেন, যারা সরকার চালাচ্ছেন কেন্দ্র বা রাজ্যের, তাদের একটার পর একটা ভ্রান্ত নীতি, পরিবেশ সম্পর্কে চরম উদাসীনতা। কিন্তু শুভশ্রীবাবু, আমার এক্ষেত্রে একটা প্রশ্ন আছে। এই যে আপনি এখন যা যা বলছেন, যারা চালাচ্ছে তাদের ভ্রান্ত নীতি ইত্যাদি, এগুলো তো কোনোটাই নতুন কথা নয়। বিগত নির্বাচনগুলোতেও আপনারা, মানে আপনাদের দলের যে সমস্ত প্রার্থীরা ছিলেন, তারা মূলত এই ন্যারেটিভ, এই কথাই বলেছেন। বলার পরে দেখা গিয়েছে 2019-এ আপনাদের যা ভোট ছিল, 2021-এ তার চেয়েও কমেছে। আমার বক্তব্য যে এই একই কথার মধ্যে কোনো অভিনবত্ব নেই, তাহলে কিভাবে এবারে প্রত্যাশা করছেন যে আপনাদের অভিনবত্ব রাখা কি যায়? এইভাবে কথাটা তো একই থাকি। আমার অবস্থানটা তো স্থির থাকবে, আমি যে অবস্থান নিচ্ছি সেই অবস্থানটা সঠিক বলেই সেটা স্থির থাকবে। কিন্তু দেশের পরিস্থিতি ডায়নামিক, দেশের পরিস্থিতি ডাইনামিক, কিন্তু সাধারণ মানুষের পরিস্থিতি তো আরও খারাপ হচ্ছে প্রত্যেক দিন। সেদিনে যে কথা বলেছিলাম, আজকে সেই কথা আরও তীব্রভাবে সত্য। 2019-এ আমরা বলেছিলাম তৃণমূল আর বিজেপি তারা একই রকম, কোনো নীতির ফারাক নেই। 2024 সালে দাঁড়িয়ে সেটা আরও বেশি তীব্র বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরাসরি নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সমর্থন দিচ্ছেন। আজকে দাঁড়িয়ে এটা সত্যি যে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আমাদের নির্বাচক মণ্ডলীকে একটা কনফিউজিং স্টেজে পৌঁছে দিয়েছিলেন, যেখানে মানুষ কনফিউজড হচ্ছিলেন যে কারা এখানে বিজেপির বিরোধী। কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে কারা বিজেপির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করে, এটা আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে, সাধারণ মানুষের কাছে কি পরিষ্কার হচ্ছে? এবং সেটা ভয় পাচ্ছেন বলেই আজকে তো হঠাৎ করে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাওয়ার পর এখন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, তাকে বাইরে থেকে সমর্থন দেবো। কে নিতে চাইছে ওনার সমর্থন? না, এটা তো আপনাদের খুশি হওয়া উচিত। আপনাদের দেখানো পথে মমতা ব্যানার্জি সমর্থন, ওনার সমর্থন কে নিতে চাইছে? উনি যাত্রা শুরু করেছিলেন, মিটে গেলে পর নেমে গেছেন। ভোট মিটে গেলে পর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওয়া আসনগুলো খুব প্রয়োজনীয় হবে ইন্ডিয়া জোটের সরকার করার জন্য, যদি সেরকম পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না, আপনি লিখে নিন, বিজেপি বিরোধী কোনো মোর্চায় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে আপনি পাবেন না। এটা কনসিস্টেন্টলি, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো ইউপিএ সরকারের শরিক ছিলেন। কনসিস্টেন্টলি আমরা বলেছিলাম বিজেপি বিরোধী কোনো মোর্চা তৈরি হলে সেখানে উনি থাকবেন না। বিজেপিকে সরাবার জন্য যে মোর্চা তৈরি হচ্ছে সেখানে উনি থাকবেন না, উনি নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে উনি বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করতে নেমেছেন। কিন্তু রাজ্যের 42টা আসন, রাজ্যের 42টা আসন কেন প্রতিপক্ষ বিজেপি? রাজ্যের 42টা আসনে ওনার মূল প্রতিপক্ষ কংগ্রেস এবং বামপন্থীরা, সেটা বারবার ওনার কথাতেই ধরা পড়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি ভোটের শতকরা হিসেব দেখেন, তাহলে প্রতিপক্ষ হিসেবে আপনারা খুব দুর্বল। শতকরা হিসেবে কেন করছেন? মানুষকে এত ইগনোর করেন কেন আপনারা? এই মানুষের হিসেবটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মানুষের থেকে বেশি ইম্পর্টেন্ট নয়। মানে আপনি বলছেন মনে রাখবেন যে শিফট হবে, অবশ্যই শিফট হয়েছে। 21 আর 24 এক নয়। 21-এ কখনোই আপনি বলতে পারতেন না আজকে দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোধনী বিলকে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে কি করবে না, একটা কনফিউজিং জায়গায় ছিল। যদিও আমরা বলছিলাম উনি করবেন এটা, আজকে সরাসরি করছেন। আজকে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সমর্থন করছে। বিজেপি এক্সক্লুড করতে চাইছে নির্দিষ্ট ধর্মকে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যাপ্রোচটাকে সমর্থন করছেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে তিনি জীবিত থাকতে সিএএনআরসি তিনি হতে দেবেন না। আরে তিনি তো করিয়েছিলেন। 2015 সালে এই হাওড়া কর্পোরেশনে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল, তৃণমূল কংগ্রেসের মেয়র ছিলেন,
তৃণমূল কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, তৃণমূল কংগ্রেসের এমএলএরা ছিলেন। 2015 সালে হাওড়া কর্পোরেশন তৃণমূল কংগ্রেসের তৎকালীন মেয়র ডক্টর রতিন চক্রবর্তী, এবারে আপনার সেই BJP সময় প্রতিদ্বন্দ্বী। আমি তৃণমূল কংগ্রেসের মেয়র ডক্টর রতিন চক্রবর্তীর কথা বলছি, বিজেপির প্রার্থী রতিন চক্রবর্তী তখন ছিলেন না, এখন হয়েছেন। তিনি এনপিআর এর কাজ করেছিলেন। এনপিআর হচ্ছে এই সিএ এর প্রথম স্ল্যাব, ডেটা ফেচ করা, মানুষের থেকে গিয়ে ডেটা নেওয়া, তুমি কবে এসছো, কোথা থেকে এসছো, তোমার বাবা কবে এসছে, কী দরকার ছিল। সিএ তো এসছে কেন্দ্রে 19 সালে, তাহলে তৃণমূল কংগ্রেস আগে থেকে এটা করলেন কার নির্দেশে? আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করিয়েছেন 2015 সালে। সেটা পৌর প্রতিষ্ঠানের পৌর প্রতিষ্ঠান সংগ্রহের জন্য হতে পারে। পৌর প্রতিষ্ঠানের ডেটা সংগ্রহ তো এনপিআর নাম করেই কি সেটা হ্যাঁ, আমি নোটিশ দেখাতে পারি, আমার কাছে রয়েছে, আমি সেটা প্রেস কনফারেন্স করে দিয়েছিলাম। এনুমারেটরস ওয়্যার অ্যাপয়েন্টেড, তারা কাজ করেছেন এবং নির্দিষ্ট ভিত্তিতে কিছু সংখ্যালঘু ওয়ার্ড ভিত্তি করে সেখানে করা হয়েছে কাজ, অন্য জায়গায় করা হয়নি। কিসের জন্য করেছেন? তাহলে আরএসএস নির্দেশিত পথে এরা দুজনেই চলছে, মমতা ব্যানার্জিও চলছে, বিজেপিও চলছে। তাহলে আরএসএস এর মধ্যে কে, মানে কোনটা ভালো আরএসএস, কোনটা মন্দ আরএসএস, এই কম্পিটিশনে যাবে নাকি আপনাকে পুরো আরএসএস এর এই রাজনীতিটাকে পরাস্ত করতে হবে? এ কথাই বলছে বারবার করে আমরা বলেছি, ইন্ডিয়া জোটে আরএসএস এর এই দেশবিরোধী রাজনীতির বিরোধিতা আমাদের করতে হবে। বলুন তো, একজন প্রধানমন্ত্রী তিনি বলছেন ইন্ডি জোট না পিন্ডি জোট। একজন ফোনেটিক্যালি যে শব্দটা আমার দেশের নামের সাথে সিমিলারিটি আছে, তাকে আমি বলছি ইন্ডি জোট। এটা প্রধানমন্ত্রীর সঙ্গে সিমিলারিটি আছে বলেই তো ওনার খারাপ লাগছে, তার জন্য উনি বলবেন ইন্ডি জোট। তার মানে উনি আমাদেরকে গালাগালি দিন ওই শব্দটাকে, যে ফোনেটিক্সে আমার দেশে এরকম ভাবে বলেন না, স্বাভাবিক। সেই ফোনেটিক্সে সেটা শুনতে কি লাগছে, ইন্ডিয়া, এই শব্দটা শুনতে খারাপ লাগছে। দেশের নাম শুনলে আমাদের মানে একটা স্মৃতি, আমাদের সত্তা, ভবিষ্যৎ, দেশপ্রেম সব জেগে ওঠে। দেশের নামের সাথেই আবেগ থাকে, আমরা আবেগ। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো আবার অভিযোগ রয়েছে, আপনারা দেশপ্রেমিক নন। দেখে নিন এই অভিযোগ কারা আনছেন, দেখে নিন। তারা বলছেন, যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ আনেন তারা বলছেন ইন্ডি জোট না পিন্ডি জোট। এবার বুঝুন। আচ্ছা, এবারে আমি সামগ্রিক ভারতবর্ষ থেকে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে আসি। আপনার কেন্দ্রের যে 7টা বিধানসভা এলাকা, সেই 7টা এলাকার মূল দাবিগুলো কি, মূল ইস্যুগুলো কি? দেখুন, প্রথমত ওই সাকরাইল থেকে বালি পর্যন্ত যদি যাই, একটা কমন ইস্যু হচ্ছে হাওড়া জুড়ে জলের প্রচণ্ড সংকট, পানীয় জলের এবং নিকাশি ব্যবস্থার খুব সমস্যা। আমাদের খাল বিলগুলো প্রচণ্ডভাবে দূষিত হয়ে পড়েছে, তার সংস্কার নেই। এবং আমাদের গঙ্গা, সেটা দূষিত হয়ে চলেছে প্রত্যেক মুহূর্তে। এবং এখানে নমামি গঙ্গে খুব একটা কাজবাজ করে না, টাকা আসে কিনা বা টাকা খরচ হয় কিনা। সৌন্দর্যায়ন হচ্ছে, কিন্তু গঙ্গা দূষণ কমে না। গঙ্গা আরতি নিয়ে দুই দল মারামারি করে, ওই আরতি করবেন, আদৌ তৃণমূল বিজেপিকে দেবে না বিজেপি তৃণমূলকে দেবে, পুলিশ সেখানে আসেন, কিন্তু গঙ্গা দূষিত হয়। বেশি দূর যেতে হবে না, সাকরাইল আপনি বলছিলেন, নলপুর, ওখানে গিয়ে দেখবেন বরজলা খাল আছে। এই বরজলা খাল যদি দেখেন, তার জলটা হচ্ছে পুরো লাল হয়ে গেছে। ওই মাটি দেখেছেন যে এই বীরভূমের যে রাঙা মাটি, ওই রকম জল, রঙটা, ওপরটা পুরো অ্যাসিডিক, পুরো টক্সিক। এবং জলের মধ্যে পুরো সলিড ওয়েস্ট, সেগুলো গিয়ে এক একটা করে পুরো ওই আইল্যান্ডের মতন তৈরি করেছে। জলটা একটা বড় ইস্যু। এবং এই জলটা যেটা পড়ছে গঙ্গাতে, এবার স্বাভাবিকভাবে এই খালগুলো হচ্ছে সেচের জন্য তৈরি করা হয়েছে। সেচের জন্য একটা দপ্তর আছে পশ্চিমবঙ্গ সরকার, ইরিগেশন ডিপার্টমেন্ট। আর এই সেচ দপ্তর তার যদি কাজ করতো তাহলে খাল পরিষ্কার হতো। আর যদি কেন্দ্রীয় সরকারের এই নমামি গঙ্গে এবং এন্টায়ার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এতটাই গঙ্গা দূষণ নিয়ে, গঙ্গাকে মা বলছেন কিন্তু গঙ্গা দূষণ নিয়ে তারা একেবারেই চিন্তিত নন, এইসব জল গঙ্গায় গিয়ে পড়ে, তাহলে তারাও অন্তত বন্দোবস্ত করতেন। ঠিক নেই, হয়নি। ফলে জলটা একটা বড় ইস্যু, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাওড়া কর্পোরেশন এলাকা, আমার এই লোকসভার সবচেয়ে বৃহৎ এলাকা, সেই এলাকায় 2013-তে তৃণমূল কংগ্রেসের ভোট এসেছে, পৌর নির্বাচন হয়নি। এই সময়কালে 13 থেকে 24, 11 বছর সময়ে পৌর নির্বাচন করেননি, দ্যাটস ডিফারেন্ট থিং, আমি আসছি। কিন্তু এই সময়কালের মধ্যে গোটা কর্পোরেশন এলাকাতে জনসংখ্যা বেড়েছে না কমেছে? নিশ্চয়ই বেড়েছে। তাহলে পরিকল্পনায় এটা থাকা উচিত যে জনসংখ্যা বাড়বে, তাহলে পলিসি সেইভাবে সেট করা উচিত ছিল যে আগে 10 বছর আগে বা বামফ্রন্ট যখন চলে গেছে তখন যে পরিমাণ জল আসতো, পদ্মপুকুর জল প্রকল্প বামফ্রন্টের করা প্রকল্প, সেটাই শেষ জল প্রকল্প। তারপর থেকে কোনো প্রকল্প এখানে নেই, কোনো প্রকল্প থেকে পরিশ্রুত পানীয় জলের বন্দোবস্ত নেই। তাহলে এই জল প্রকল্প করা উচিত ছিল আরও,
ভাবনা চিন্তা করা উচিত ছিল, 11 বছর সময় পেয়েছিলেন, করেননি। ফান্ডামেন্টাল কাজ করেননি, শুধুমাত্র রাস্তার উপর রাস্তা, আলোর নিচে আলো। এটা এমপির কাজ থেকেছে, এটা এমএলএর কাজ হয়েছে, এটা কাউন্সিলরের কাজ হয়েছে, এটা কর্পোরেশনের কাজ হয়েছে। তাহলে পরিকল্পনাটা কোথায়? এই যে বারবার একটা কথা উঠে আসছে, এটা লোকসভা ভোট না পুরসভা ভোট, আপনি গিয়ে কথা বলুন, মানুষ ওই এক কথা বলবেন। আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি, মানে রাস্তা হয়নি, নর্দমা জল দাঁড়িয়ে আছে, পাঁক। কিন্তু এটাও তো প্রশ্ন আসে, পুরসভা ভোট না লোকসভা। ওই যে আপনি একটা কথা বলেন, দেশ থেকে সরাসরি এখানে চলে আসি। আসলে এইটাই হচ্ছে সেই পয়েন্ট যেখানে ওই গ্লোবালি অ্যান্ড লোকালি বোথ দ্য ওয়ার্ডস আর কানেক্টেড। মানে থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি, এটাই বোধহয় খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা পরের কথাটা বললেন না, নির্বাচন হয়নি, নির্বাচন হয়নি মানে গণতন্ত্র নেই। বিজেপি আগামী দিনে ক্ষমতা এলে নির্বাচন করবে না, চেঞ্জ করবে, পরিবর্তন করবে, সিস্টেম চেঞ্জ করবে, ভোটিং প্যাটার্ন চেঞ্জ করবে। যে ভয়টা আমরা পাচ্ছি, যে কথাটা বারবার বলছি, আগামী দিনে হয়তো ভোটই হবে না। ভারতের সংবিধানে আপনি একজন আইনজীবী হিসেবে আপনি মনে করছেন এই আশঙ্কার জায়গা রয়েছে? অবশ্যই ভারতবর্ষের সংবিধান যদি কেউ পরিবর্তন করে দেবার, সংবিধান যদি কেউ পরিবর্তন করে দেবার কথা বলতে পারে খোলাখুলি, তো হয়েছে। জগদীপ ধনখড় বলেননি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার বদলে দেওয়া উচিত? চ্যালেঞ্জ করিনি, আগেই চ্যালেঞ্জ হতো এগুলো। আপনার কি মনে হয় এটা এত সহজ ভারতবর্ষের মতন একটা দেশে এটা করে বিজেপি যদি অ্যাবসলিউটলি ক্ষমতায় আসে, অনেক সহজ হয়ে যাবে করা। সেই জন্যই বিজেপির বিপদটা মানুষকে অনুধাবন করতে হবে। তাহলে বিজেপি এই মুহূর্তে আপনাদের কাছে বড় বিপদ? অবশ্যই বড় বিপদ। গণতন্ত্র একই বন্ধনীতে আপনারা এখনো তৃণমূলকেও রাখবেন? 100 বার বলছি, এই জন্য রাখছি কারণ ওখানে ওই নির্বাচন, গণতন্ত্র হবে না, মানুষের কথা বলার জায়গা থাকবে না। হাওড়াতেও নির্বাচন হয়নি, 18 থেকে 24 নির্বাচন বন্ধ আছে, কথা বলার জায়গা নেই। আমাদের ছেড়ে দিন, তৃণমূলের কাউন্সিলরদের কথা বলার জায়গা। হাওড়ার বিষয়টা তো বোধহয় একটা আইন সংক্রান্ত বিষয় রয়েছে। কার জন্য হলো, কার জন্য হলো? রাজ্যপাল দীর্ঘদিন স্বাক্ষর করেন, কেন করলেন না? সরকার কি করছে? রাজ্যপাল স্বাক্ষর করছেন না, তার জন্য পদ্ধতি নেই করবার? স্বাক্ষর করেননি, রাজ্যপাল কিছু এক্সপ্লেনেশন চেয়েছেন, সরকারের কাছে এক্সপ্লেনেশন ছিল না। বিধানসভায় একটা বিল পাস হয়েছে, বিল এনেছিলেন সরকার পক্ষ, বিল পাস হয়েছে তাদের সংখ্যাধিক্যে। সেই বিল কেন পাস হয়েছে? রাজ্যপাল এক্সপ্লেনেশন চেয়েছেন। রাজ্যপাল প্রথমবার যদি এক্সপ্লেনেশন চান, এক্সপ্লেনেশন দিতে হবে, দ্বিতীয়বার তো আর রাজ্যপাল আটকাতে পারেন না। তো এক্সপ্লেনেশনটা নেই আপনাদের কাছে, তাহলে আপনার অসুবিধা কোথায়? সংবিধানে তো প্রত্যেকটা প্রবিধান দেওয়া আছে কোনটার পর জল ছাড়া আর কি ইস্যু পরিবেশ, লোকসভা এলাকায়? পরিবেশ, শিল্প, কাজ, জরি শিল্প নেই, কাপড়ের শিল্প ধ্বংস, একটার পর একটা করে ফেরিঘাট বন্ধ, 5 পাড়া ফেরিঘাট নেই। আজকে আপনি কাপড় নিয়ে যারা ব্যবসায়ীরা যান, তাদের জন্য একমাত্র টিম টিম করে চলছে নাজিরগঞ্জ, তাছাড়া একটা ফেরিঘাট নেই। সব্যসাচীবাবু, একটা জিনিস বলুন, আপনি একজন সাংসদ হিসেবে ধরে নেওয়া গেল আপনি হাওড়া লোকসভা এলাকা থেকে জয়যুক্ত হলেন, কিন্তু আপনি যদি সাংসদ হিসেবে পার্লামেন্টে যানও, যদি সার্বিকভাবে দেশের সরকারটা আপনার দলের অংশগ্রহণমূলকভাবে পরিচালিত না হয়, যদি বিজেপির হাতেই থাকে, সেই রকম পরিপ্রেক্ষিত যদি তৈরি হয়, তখন একজন সাংসদ হিসেবে আপনি কি এত কিছু কাজ করতে পারবেন? করা যায়। কাজ মানে আপনাকে নীতি পরিবর্তনের লড়াই। একজন সাংসদের 2 রকমের কাজ। একজন সাংসদের ফান্ডামেন্টাল ওয়ার্ক হচ্ছে লোকসভায় গিয়ে সাধারণ মানুষের কথা রেজ করা, তুলে ধরা। সেটা আমি বারবার থেকে বলছি। এই কেন্দ্রের সাংসদ ছিলেন মোহাম্মদ ইলিয়াস, যিনি শ্রমিক নেতা ছিলেন। সেই জায়গা থেকে লোকসভায় নির্বাচিত হয়ে গিয়ে কমিউনিস্ট পার্টির প্রতিনিধি সেখানে শ্রমিকের কথা বলতেন। এই কেন্দ্রের সাংসদ ছিলেন সমর মুখার্জি, তিনি উদ্বাস্তু আন্দোলন, শ্রমিক আন্দোলনের সর্বভারতীয় নেতা ছিলেন, তিনিও কথা তুলতেন, আওয়াজ তুলতেন। এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। আমাদের লোক নন, আমাদের মানুষ নন, কিন্তু একজন সাংসদ হিসেবে অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান প্রিয়বাবুর যুক্তি, তর্ক, বাগ্মিতা আমাদের প্রত্যেককে সেখানে একটা করতো, আমাদের প্রত্যেককে প্রভাবিত করতো। আমরা ঠিক একইভাবে অম্বিকা বন্দ্যোপাধ্যায়, বিক্রম সরকার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন তারা। কিন্তু আপনি বলুন তো, একটা শহরে একজন সাংসদ যদি মনে করেন বারবার করে, বা তাঁর দল যদি মনে করে সাংসদের কাজ হচ্ছে রাজ্যের উন্নয়ন বা সরকারের উন্নয়ন, সেই উন্নয়নের আলোতে নিজেরা থেমে যাব, স্থিমিত হয়ে যাব, তাহলে সেটা খুব বিপজ্জনক। সাংসদের কাজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলা, ইন্ডিপেন্ডেন্ট ভয়েস রেজ করা। একজন সাংসদের কাজ কখনো কারুর দ্বারা ডিরেক্টেড হয়ে কথা বলা নয়, যার জন্য দেখবেন একজন পার্লামেন্টেরিয়ানের ইন্ডিপেন্ডেন্স সেটা প্রিভিলেজের দ্বারা প্রোটেক্টেড। এটা তো একদম ঠিক বলছেন আপনি, আমার এই অংশটা নিয়ে কিচ্ছু বলার নেই। আমি বলতে চাইছি, এই যে হাওড়া লোকসভা এলাকার যে বার্নিং ইস্যুগুলোর কথা আপনি বলছেন, পানীয় জল থেকে শুরু করে ফেরিঘাট ইত্যাদি, এই বিষয়গুলো তো তখনই আপনি করতে পারবেন
যদি রাজ্যের যে সরকার রয়েছে বা কেন্দ্রে যে সরকার রয়েছে তাদের সহযোগিতা পেলে শুধু কি একজন সাংসদ হিসেবে এত কিছু কাজ করা সম্ভব হয়? সহযোগিতা পেলে কোনো কিছুই করা সম্ভব নয়। প্রথমত হচ্ছে সহযোগিতা পেলে সম্ভব না? একদম সম্ভব নয়। তাহলে আপনাকে এই সরকার যেরকম চালাচ্ছে সেইভাবে চলতে হবে, সেটা আপনার অধিকারের পর্যায়ে পৌঁছে গেছে। সরকার বলছে শিল্পের দরকার নেই, কেন্দ্রীয় সরকারও বলছে, রাজ্য সরকারও বলছে ভারী শিল্প আমরা নিজেরা চালাবো না। আমরা চাই চালাতে, কেন্দ্র সরকার চালাবে না, রাজ্য সরকারও চালাবে না। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওগুলো চালাবো, আমরা নিয়ন্ত্রণে আনবো, রাষ্ট্রীয় ক্ষমতায় দ্বারা ওটা নিয়ন্ত্রিত হবে। আমরা বলছি যে সরকারি নিয়ন্ত্রণ থাকবে, রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রণ থাকবে, সম্পদের উপরেও থাকবে, এবং এই যে আজকে কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডের নামে তৃণমূল বিজেপি যে মানুষের থেকে লুট করে নিয়েছে, এর উপরে নিয়ন্ত্রণ থাকবে। সহযোগিতা করে তাতে করে কিছুদিনের রিলিফ হতে পারে, সহায়তাতে, কিন্তু সহযোগিতাতে কোনো মৌলিক পরিবর্তন হয় না। মৌলিক পরিবর্তনের লড়াই, নীতি বদলের লড়াই, ওটা করার জায়গা পার্লামেন্ট। আর এমপি ল্যাডের টাকা প্রত্যেক সাংসদ পান, তাতে করে উন্নয়নের কাজ হয়। কিন্তু আপনাদের সম্পর্কে একখানা খুব চালু রসিকতা সমালোচনা দুভাবেই বলা যায় যে আপনারা খুব শক্ত শক্ত কথা বলেন, নীতি বদল, সরকারি নিয়ন্ত্রণের মধ্যে আনা। বিষয়টা সোজা আমি নয়। শেষ করি এই সব শক্ত শক্ত কথাগুলো একদিকে, আর একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা, কোনটা মানুষের পক্ষে সহজে বোঝা সম্ভব? বিষয়টা শক্ত, বিষয়টা সরল করতে হয়, কিন্তু তরল যেন না হয়ে যায়। মানে অতি সরলীকৃত। ইজ নট ইয়োর গেম, এটা প্লে নয়, খেলা নয়। যারা রাজনীতিকে খেলায় পরিণত করতে চায় তারা আপনার জীবনটাকেও খেলায় পরিণত করতে চায়। আমি যখন হাঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, নেতা মানে রাস্তায় মিছিল নিয়ে নেতা হেঁটে যাচ্ছে, লোকে না একটা মানে কি কোন জীব কোন ধরনের প্রাণী এইভাবে দেখতে থাকে। বেশিরভাগ সাধারণ মানুষ এটা মনে করে ওই ঠাকুর যাচ্ছে নেতা যাচ্ছে, ঠিক আছে, নেতা যে তার পাশে দাঁড়াতে পারে এটা ভুলে গেছেন মানুষ। অথচ 12-13 বছর আগেই পশ্চিমবাংলাতেই এরকম হাজার হাজার নেতা ছিলেন যারা মানুষের পাশে থাকতেন, পাশে হাঁটতেন। স্করপিও গাড়ি ছাড়া নেতা চলতে পারে না, মানুষ ভাবতে পারে না। নেতা, বড় নেতা মানে মানুষ ভাবে এইরকম করে হেলিকপ্টারে দেখতে হয়, এমনি দেখা যায় না। এইটাকেই ভাঙার সময় হয়েছে। এটাকে সরল করে দিলে দেখবেন যে জটিল বিষয়গুলো আমরা জটিল করছি বলে যে কথাটা উঠছে, ওই আপনি বললেন রসিকতা, শক্ত শব্দ, দেখবেন ওটা আর মনে হবে না। আমরা যে কথাগুলো বলছি ওটা জীবনের কথা বলছি। ইলেকট্রাল বন্ডে তৃণমূল কংগ্রেস পয়সা পেলে সেই পয়সাটা তৃণমূলের পকেটে যায়। তৃণমূলের সাধারণ কর্মী কিন্তু ওই সরকারি সহযোগিতা বা দানের উপর নির্ভরশীল থাকতে বাধ্য হন, কারণ তার ছেলের জন্য কাজটা নেই, তার মেয়ের জন্য কাজটা নেই, তার পরিবারের জন্যে স্বল্প সঞ্চয় সুদের কোনো বন্দোবস্ত নেই, তার পেনশনের কোনো বন্দোবস্ত নেই, তার কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে। আমি আবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে একটা বয়সের লিমিটেশন ছিল, আপনি তো এটা বুঝছেন, কিন্তু যে মানুষ পাচ্ছে, আমি তো বলছি না তারা কি আপনাদের ভোট দেবেন? আমার সহজ প্রশ্ন। নিশ্চয়ই দেবেন, নিশ্চয়ই দেবেন, নিশ্চয়ই দেবেন। তাও আবার টাকা বেড়ে গেছে, বুঝতে পারছেন, সে মানুষও বুঝতে পারছেন এই সহযোগিতা ইজ নট এনাফ। কোনো সহযোগিতাই এনাফ নয়। ঠিক সেই গল্প ছিল না যে একজনের সন্তানের মৃত্যু হয়েছে, তিনি গৌতম বুদ্ধের কাছে গেছেন, গৌতম বুদ্ধ বললেন এক বাটি সর্ষে নিয়ে এসো সেই বাড়ি থেকে যেখানে কোনো মৃত্যু হয়। তা এইরকমই প্রত্যেকটি মানুষ আছেন, যিনি তৃণমূলকে ভোট দিয়েছেন, যিনি বিজেপিকে ভোট দিয়েছেন, প্রত্যেকটি মানুষ একটা কমন কথা রোজ সকালবেলা বলছেন, দিনকাল খুব খারাপ করেছে। রোজ বলেন, আপনিও বলেন, আমিও বলছি, বাজারহাট খুব খারাপ। তৃণমূলের ভদ্রলোকও বলেন, বিজেপির ভদ্রলোকও বলেন, আমার দল যিনি করেন তিনিও বলেন, কংগ্রেসের ভদ্রলোকও বলেন, যিনি কোনো দল করেন না তিনিও বলেন। কথাটা কি জাস্ট এই এখনই বলছে? কথা তো দীর্ঘদিন ধরেই বলে যাচ্ছে। কথা হচ্ছে এই পরিস্থিতির পরিবর্তন করার কথাটা পৌঁছে দেওয়াটা আমাদের দরকার ছিল। সেই কারণেই আমরা বামপন্থার একটা পুনর্নির্মাণ করেছি, পুনর্জাগরণের একটা পথে আমরা চলেছি গোটা পশ্চিমবাংলায়। পুনর্নির্মাণটা ঠিক কি? পুনর্নির্মাণটা হচ্ছে যে আজকে মানুষের কাছে মানুষের কথাটা তুলে ধরা, আমাদের সংস্কৃতিকে তুলে ধরা, অল্টারনেটিভটা তুলে ধরা। আপনি এই যে একটা অল্টারনেটিভ একটা ন্যারেটিভ আছে, দেখবেন এখানে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সব ভিকিরি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ নট আওয়ার ন্যারেটিভ। উই ডু নট বিলিভ ইন সাচ ন্যারেটিভ। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সরকার সহযোগিতা করবে, এটা সরকারের কাজ। জনকল্যাণমূলক রাষ্ট্র বাধ্য মানুষকে সহযোগিতা দিতে। এটা রাষ্ট্রীয় দান নয়, এটা মানুষের প্রাপ্য সহযোগিতা রাষ্ট্রের থেকে।
এই জনকল্যাণমুখী রাষ্ট্র সহযোগিতা দেবে। এবার মানুষকে দেখতে হবে কোন রাষ্ট্র, তার কোনো দল সেটাকে নিয়ে মানুষকে কিনে নেবার মানসিকতা দেখাচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে সেটা খারাপ, কিন্তু রাষ্ট্র কেন টাকা দিল হাই গো বাবা গো করার কোনো প্রয়োজন নেই, রাষ্ট্রকে এটা দিতে হবে। আমরা বলেছি 7,500 টাকা কেরালে দিয়েছি, আমরা দেখিয়েছি। কেন দেবেন না বলুন তো? মানুষের কাছে টাকা গেলে মানুষের সেটা প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে, ডাইরেক্ট বেনিফিট হচ্ছে, দিতে হবে। এ নিয়ে কোনো বক্তব্য নেই। আপনার কনস্টিটিউয়েন্সি তো একটা মিশ্র ডেমোগ্রাফির মধ্যে দিয়ে রয়েছে, যেখানে সংখ্যালঘু রয়েছে, হিন্দিভাষী মানুষের বাস, এই গোটা ব্যাপারটা, এবং মহিলা ভোট তো রয়েইছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলছিলাম। এই হিন্দিভাষী সংখ্যালঘু অতীতে যখন এ রাজ্যে তৃণমূলের সরকার হয়নি বা কেন্দ্রে বিজেপির এতটা বারবারন্ত হয়নি, ততদিন একটা অদ্ভুত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বামপন্থীরা পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘ 3.5 দশক ধরে চালিয়ে গিয়েছিলেন, যাতে এই যে পরিচয়ের রাজনীতির বিষয়টা কখনো খুব একটা সামনে আসেনি। কিন্তু এই বদলে যাওয়া পলিটিক্যাল ল্যান্ডস্কেপে হিন্দিভাষী সংখ্যালঘু এদেরকে কিভাবে অ্যাড্রেস করবেন? এটাই বক্তব্য যে আমাদের সংবিধান আমাদের ভাষা দিয়েছে এই কথা বলার। এই যে ল্যান্ডস্কেপটা বদলায়নি, ল্যান্ডস্কেপে যা ছিল তাই আছে, আমরা তাকে দেখার যে প্রিজমগুলোকে বদলে দিয়েছি। ওই যে আপনার থাকে না যে বিভিন্ন একটা মানে আমাদের যে সেরকম কাঁচটাকে আমরা বদলেছি, কাঁচগুলো সরিয়ে দিন, খোলাখুলি দেখুন, সবটা ঠিক আছে। আপনারা কি আগে যে কাঁচটা নিয়ে চলতেন সেটাই দিচ্ছেন? একটাই তো কাজ, এখানে তো কোনো আলাদা আমি পুনর্নির্মাণের ফলে নতুন কোনো ডাইমেনশন যোগ হয়েছে। শ্রেণীর কাছে দেখতে হবে, শ্রেণীর কাছে দেখতে হবে। সংখ্যালঘুদের থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছেন প্রচারে? সংখ্যালঘু বলে তো নয়, সমস্ত গরিব মানুষের থেকে পাচ্ছি। সমস্ত মানুষ যারা আজকে এই উচ্ছেদের থ্রেট, দেশ ছাড়া করার থ্রেট, শিকড়হীন করার থ্রেট, কাজ ছাঁটাই করবার থ্রেট, শিল্প থেকে তাড়িয়ে দেবার থ্রেট, বেকার করে দেবার থ্রেট, আগামীকাল কি করব এটা থ্রেট, পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যেতে হবে পরিযায়ী শ্রমিক, এটা থ্রেট। এই যে একটা থ্রেটের মধ্যে মানুষ রয়েছেন, এই সব মানুষের থেকে আমরা একটাই ফিডব্যাক পাচ্ছি, যেটা আমাদের পুনর্নির্মাণকে আরও প্রমিনেন্ট করে তুলছে, পুনর্জাগরণকে প্রমিনেন্ট করে তুলছে। যে মানুষ 2019-এ বলছিলেন এদের তাড়ানো দরকার আছে বলে থেমে যাচ্ছিলেন, এখন কিন্তু সেই মানুষ বলতে শুরু করেছেন আপনারা তাড়াতাড়ি ফিরে আসুন। কথা আপনারা শুনছেন? একদম। আমি যে কথা বলে এই সাক্ষাৎকার শুরু করলাম, দুটি স্লোগান বললাম, যে একটা সময় ছিল সাকরাইল থেকে বালিখাল, লাল বাংলা লালে লাল, তারপরে হয়ে গেল ওই একই জায়গার নাম বলে কোথায় লাল কোথায় লাল। ঠিক কি ঘটলো, কীভাবে আপনারা এলিয়েনেট হয়ে গেলেন মানুষের থেকে? দেখুন, এলিয়েনেট আমরা হইনি, আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে গেছি। কোন মানুষগুলো বলুন তো? আমি আপনাকে আমি আবার বলবো, আপনি রাগ করবেন না। তখন আপনি বললেন যে না, এটা বললে মানুষকে ছোট করা হয়। ভোটের শতাংশ, ভোটের শতকরা ভাগ বলছে যে আপনারা ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছেন এই লোকসভা কেন্দ্রে। দেখুন, আমি একটা কথা বলি, আমাদের নেতা জ্যোতি বসু একটি কথা বলতেন, মানুষই ইতিহাস রচনা করে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস কিন্তু সবটাই, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস থাকে, কিন্তু ইতিহাস, মানুষের ইতিহাস, যেটা অগ্রগতির ইতিহাস, সেই ইতিহাস কিন্তু কিছু কিছু ঘটনাই সেখানে আমরা দেখি। আর এটা একটা সময়কালের মধ্যে দিয়ে চলে। মানুষ তার সিদ্ধান্ত নেন, সে সিদ্ধান্ত সঠিক বেঠিক যাই হোক না কেন, কিন্তু মানুষই সিদ্ধান্ত নেবেন। মানুষ যতক্ষণ না সিদ্ধান্ত নেবেন আমরা কেউ কিছু করতে পারবো না। আপনাদেরকে দাঁড়িয়ে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই মানুষ বুঝছেন তার সমস্যাটা ঠিক কোথায়, আর যেদিন মানুষ এটা বুঝে যাবেন না, সেদিনকে আমাদের যদি অবস্থান স্থির থাকে, মানুষ ওই অবস্থার কাছেই চলে আসবেন। আজকে হচ্ছে, এটা ম্যাজিকের মতন কাজ করছে। না, আমার একটা জিনিস, আমি দেখছি যে আমি যে মানুষটাকে জানতাম তৃণমূল কংগ্রেসের কর্মী, যেটা হচ্ছে, তিনিও আসছেন। যে মানুষ থ্রেটে 21 সালে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেছিলেন সেই সময়, সেই মানুষও আসছেন, কথা বলছেন। এটাই অনেক বড় প্রাপ্তি। আপনি বললেন না নির্বাচনে নামছেন, কি বুঝছেন? 2 মাস এত মানুষ, তাদের সঙ্গে হাত মেলাতে পেরেছি, তাদের সাথে কথা বলতে পেরেছি, তাদের বাড়ি যেতে পেরেছি, তাদের কাছ থেকে শিখতে পেরেছি, তাদের, আমি দেখছিলাম আপনি পায়ে হেঁটে সাইকেল চালিয়ে অনেক তাদের প্রচার করেছেন, কথা বলতে পেরেছি তাদের সাথে। এ তো আমার কাছে আশীর্বাদ, একটা বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিষয়। না, আমার একটা জিনিস বলুন, এটা তো আমি বুঝলাম, কিন্তু যদি একটু অতীত চারণা করি, এই যে একটা দুর্ভেদ্য দুর্গ ছিল এই হাওড়ার এই এলাকাটা, বামফ্রন্টের বা আরও ঠিকভাবে বললে সিপিআইএমের, এই জায়গাটা চলে গিয়েছিল, ঠিক কী কী কারণে বলে আপনার মনে হয়?
আমি আবারও বলছি, কারণ অনেক ছিল, সেই নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। কি কি আলোচনা এটা কি হয়েছে। মানুষ ভুল বুঝেছে বা ঠিক বুঝেছে আপনি এক্ষুনি বললেন? দেখুন, মানুষ তো একটা সিদ্ধান্ত নিয়েছেন, মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছেন, সরকার বদলে ফেলেছিলেন, আমাদেরও ত্রুটি বিচ্যুতি অনেক ছিল, সে নিয়ে আমরা আলোচনা করেছি। সেসব নিয়ে আলোচনা নতুন করে করার কোনো কিছু নেই। ত্রুটি বিচ্যুতি ছিল, সরকার চলে গেছেন, একটা সরকার বদলে যাওয়াটা সংসদীয় গণতন্ত্রের একটা সাধারণ ঘটনা। অসাধারণ ঘটনা এটা, 34 বছর একটা সরকার সংসদীয় গণতন্ত্র, এই জন্যই তো এত আলোচনা ছিল। এই জন্যই তো এত আলোচনা। একটা সরকার 5 বছর অন্তর বদলে যাবে, এটা সাধারণ ঘটনা। তাহলে এটা এমন কিছু ঘটনা, বড় ঘটনা নয়। এই সাধারণ ঘটনাটাকে নিয়ে এমনভাবে করে দেওয়া, 34 বছরের একটা পাথর সরিয়ে গেল, পশ্চিমবঙ্গ এই হলো তাই হলো, কি হলো বলুন তো? বামফ্রন্ট তো নেই, ট্রেড ইউনিয়ন তো হয় না, কারখানা তো লাল ঝান্ডা ওড়ে না এখন, কারখানাগুলোতে গিয়ে তো মানে মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম হচ্ছে না। কিন্তু আপনার শিল্প কি এলো পশ্চিমবঙ্গে? শিল্পর কি কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গে? কোথায় গেলেন তারা, যারা জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে গালাগালি না দিয়ে সকালবেলা জল খেতেন না? সব শিল্প লাটে পাঠিয়ে, একজন কাউকে দেখতে পাই না। কিন্তু শিল্প কি হলো পশ্চিমবঙ্গে? মানে কি হলোটা 10 বছর সময়ে মানুষ বুঝতে পারছেন কখন বলুন তো? মানুষ যখন বুঝছেন তখন। এখন এটা খুব দেরি নয়, এখন মানে মানুষের ইতিহাসে 10 বছর সময়টা এমন কিছু বিষয় নয়, কিন্তু একটা প্রজন্মের জন্য তো বড় কথা। সারা দেশে কি এবারে হতে চলেছে বলে আপনার কাছে আভাস পাচ্ছেন? গোটা দেশে বিজেপি ফিরবে বলে মনে হচ্ছে না। মানে এটা খুব প্রমিনেন্টলি বলছেন বিজেপি সরকার। এটা উইশফুল থিঙ্কিং নয় তো? উইশফুল থিঙ্কিং তো বটেই, উইশ তো বটেই, কিন্তু প্রমিনেন্টলি বাস্তবতার নিরিখে খবরাখবর যা পাচ্ছেন অন্যান্য রাজ্য থেকে। আমি খবরাখবরের থেকেও বড় কথা হচ্ছে, আমি আমার চারপাশটা দেখে বলছি, এবং লোকসভা ভোট তার চারিদিকে যা মেটেরিয়াল আছে, যা স্যাম্পল আছে, তার ভিত্তিতে আমি বলছি। সেভাবে আমি দেখছি, যেভাবে বিজেপির সেই হাওয়াগুলো আর নেই, যে হাওয়াগুলোর উপর ভরসা করে এরা নির্বাচনটা জিতছিল। পশ্চিমবঙ্গে 42টা আসনে কি ফলাফল হতে পারে বলে আপনার? ভালো ফল করবো, আমাদের অনেক ভালো ফল হবে, অনেক ভালো ফল হবে। মানে এবার আর লোকসভা বামশূন্য হবে না? নিশ্চয়ই হবে না, বলতে পারবেন না আপনারা, যে আপনারা জিরো বলতে পারবেন না। আপনার অনুজ প্রতিম সায়ন লড়াই করছে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে, যদিও তিনি প্রাক্তন বিচারপতি। কেমন কাজ করছে, কেমন লড়ছে, খবর পাচ্ছেন? তা আমি কালকে জাস্টিস গাঙ্গুলিরই একটি বক্তব্য সাক্ষাৎকার দেখছিলাম, উনি বলেছেন কেমন লড়াই করছি। জাস্টিস গাঙ্গুলির মুখ থেকে শুনে তো ভালো লাগলো যে ও লড়াই করছে, ওখানে লড়াই করছে, লড়াইয়ের মাটিতে লড়াই করছে। তো পূর্ব মেদিনীপুরের মাটি, ওটাও লড়াইয়ের মাটি। ও লড়াই করছে, বেশ ভালো লড়াই করছে, ভালো করবে এবং নিশ্চিতভাবে ও জিতবে। এবং আপনার লোকসভা কেন্দ্রে আপনার যে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী, একজন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ফুটবলার আর একজন হাওড়া ডাক্তারবাবু, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ব্যক্তিগতভাবে দুজন কৃতি মানুষ। আপনার সঙ্গে তাদের যোগাযোগ আছে বা কখনো সাক্ষাৎ হয়েছে? সাক্ষাৎ তো হয়েছে, মানে সাক্ষাৎ আমরা এই একই অঞ্চলের সবাই বাসিন্দা, মানে প্রসূনবাবুও কাছেই থাকেন, রতিনবাবুও কাছেই থাকেন, আমিও এখানেই থাকি, সবাই এই অঞ্চলের। কিন্তু মুখ দেখা দেখি তো আছেই, রাস্তায় দেখা হলে তো সামাজিক মেলামেশা তো রাস্তায় দেখা হয়েছে, কথা হয়েছে। আমার সাথে খুব ব্যক্তিগতভাবে কারোর সাথেই সেরকম সম্পর্ক নেই। তো আমার জনপ্রতিনিধি একজন তো এখনও জনপ্রতিনিধি, আর একজন মেয়র ছিলেন হাওড়ার। ব্যক্তিগতভাবে তারা গুণী মানুষ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বোথ অফ দেম আর ইন উইথ রং পলিটিক্স। তার এবং দুজনেই শিকার, দুজনেই শিকার। এবং যেখানে হয় আর কি, মানে মতাদর্শগতভাবে যদি আপনি ভুল জায়গায় যান, তাহলে আপনার পরিণতিটা হয় দুর্নীতিতে। সেটাই আজকে দুজনেই শিকার হয়ে যাচ্ছেন। এবং ফেইল্ড অ্যাডমিনিস্ট্রেটর, ফেইল্ড পিপলস রিপ্রেজেন্টেটিভ, দুজনেই মানুষের কথা কেউ বলতে পারেননি, মানুষের কথা বলবার চেষ্টাও করেননি। এদের রাজনীতিটা ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতামুখী। আমাদের রাজনীতি ক্ষমতামুখী নয়। হাওড়া লোকসভা কেন্দ্রে এবার জিতবেন মনে হচ্ছে? অবশ্যই জেতার জায়গায় টাইটাই না, ভালোভাবে জিতব। মানুষের কাছে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, যে ফিডব্যাক পাচ্ছি, যত মানুষের সাথে দেখা করেছি গত 2 মাসে, আমি কনফিডেন্ট যে আমি জিতব। অশেষ ধন্যবাদ সব্যসাচী বাবু আমাদের এতটা সময় দেওয়ার জন্য।